শহীদ জিয়ার 19 দফা এবং তারেক জিয়ার 31 দফার মধ্যে একটি গভীর আদর্শিক ধারাবাহিকতা রয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে সময়ের চ্যালেঞ্জ। 1971 সাল 27শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র। আই মেজর জিয়াউর রহমান, অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, do hereby declare that the independent People's Republic of Bangladesh has been established। ক্রান্তিকালে জাতিকে সশস্ত্র যুদ্ধে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়ার অসাধারণ প্রেরণা জুগিয়েছিল এই ভাষণ। ঐতিহাসিক সংগ্রামের ধারাবাহিকতায় 9 মাসের সেই রক্তক্ষয়ী যুদ্ধ ও 30 লাখ শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে জিয়াউর রহমানের ভূমিকা কেবল রণক্ষেত্রে সীমাবদ্ধ থাকেনি, বরং যুদ্ধ পরবর্তী বিধ্বস্ত দেশের রাজনৈতিক সংকট এবং একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে তিনি ছিলেন এক আধুনিক রাষ্ট্রনায়ক। তার গৃহীত 19 দফা কর্মসূচি ছিল বাংলাদেশ পুনর্গঠনের দর্শন ও রাজনৈতিক প্রস্তাব। 1975 সালে 7ই নভেম্বরের সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসার পর জিয়াউর রহমান এক সংকটময় পরিস্থিতির মুখোমুখি হন। তৎকালীন বিশ্বমহলে বাংলাদেশকে যখন তলাবিহীন ঝুড়ি হিসেবে তাচ্ছিল্য করা হতো, তখন তিনি উপলব্ধি করেন যে কেবল রাজনৈতিক স্বাধীনতা যথেষ্ট নয়, প্রয়োজন অর্থনৈতিক ও সামাজিক নির্মাণ। এই লক্ষ্য অর্জনে 1977 সালের 30শে এপ্রিল তিনি ঘোষণা করেন ঐতিহাসিক 19 দফা কর্মসূচি। এই 19 দফার দার্শনিক ভিত্তি ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ। তিনি ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠী নির্বিশেষে দেশের সব মানুষকে একটি আইডিয়ার ছাতার নিচে আনতে চেয়েছিলেন। 19 দফার প্রতিটি কর্মসূচি সেই সময়ের প্রেক্ষিতে নেওয়া হলেও আজকের রাজনৈতিক প্রেক্ষাপটেও অনেক বেশি জরুরি। বিশেষ করে শাসনতন্ত্রের 4টি মূলনীতি গণতন্ত্র, জাতীয়তাবাদ, সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচার অর্থে সমাজতন্ত্র অংশটি যদি আমরা দেখি, বাংলাদেশ সেই সময় থেকে এখনও একটি কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা করার চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। যদিও আমরা জানি গণতন্ত্র গন্তব্য নয়, এটা সবসময় একটি পদ্ধতি ও প্রতিষ্ঠানসমূহ শক্তিশালী করার মধ্য দিয়ে গণতন্ত্রকে শক্তিশালী করা হয়। এখানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভূমিকা নিতে চেয়েছিলেন। তিনি বহুদলীয় রাজনীতি উন্মুক্ত করেছিলেন। বলা ভালো, সেই পথেই আওয়ামী লীগের রাজনীতি উন্মুক্ত হয়েছিল, কারণ বাকশাল প্রতিষ্ঠার মধ্য দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গিয়েছিল। আজকেও বাংলাদেশ সেই গণতন্ত্রের সংকটের প্রশ্নের মুখে দাঁড়িয়ে, এবং এখানেও সেই একই বিষয় প্রতিষ্ঠান তৈরি ও পুনর্নির্মাণ। তার 19 দফা কর্মসূচির আরেকটি উল্লেখযোগ্য দফা হলো ধর্ম, গোত্র ও বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের অধিকার পূর্ণ সংরক্ষণ করা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করা। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যে বিরোধ, বিভক্তি, দ্বন্দ্বের পরিস্থিতি চলছে, তাতে সাবেক রাষ্ট্রপতি জিয়ার জাতীয় ঐক্য ও সংহতি ধারণা যেন আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে। প্রায়োগিক কার্যকারিতার দিক থেকেও যদি আমরা 19 দফা কর্মসূচির দিকগুলোকে দেখি, তার মধ্যে অন্যতম হলো কৃষি বিপ্লবের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন। তার খাল কাটা কর্মসূচির ফলে প্রায় 6 লাখ একর জমি সেচ সুবিধার আওতায় আসে, যা বাংলাদেশের খাদ্য নিরাপত্তার মজবুত ভিত্তি করে দেয়। আজকের বাংলাদেশের অর্থনীতির 2 দিক, তৈরি পোশাক শিল্প এবং বিদেশে জনশক্তি রপ্তানি, এর দুটিরই গোড়াপত্তন হয়েছিল তার শাসনামলে। এছাড়া জনসংখ্যা নিয়ন্ত্রণ, নিরক্ষরতা দূরীকরণ এবং নারী সমাজকে জাতি গঠনমূলক কাজে সম্পৃক্ত করার মাধ্যমে তিনি একটি পশ্চাৎপদ সমাজকে আধুনিকতার পথে নিয়ে আসেন। জিয়াউর রহমানের দূরদর্শী পররাষ্ট্রনীতি বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডল এক নতুন উচ্চতায় নিয়ে যায়। সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এই নীতির ভিত্তিতে তিনি মুসলিম বিশ্ব, চীন ও পশ্চিমা দেশগুলোর সাথে সুসম্পর্ক গড়ে তোলেন। দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও স্থিতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে তিনি সার্ক গঠনের স্বপ্নদ্রষ্টা হিসেবে ছিলেন। তিনি জোটের বলয়ের বাইরে নিরপেক্ষ অবস্থান জারি রাখেন। বাংলাদেশের আজকের পরিস্থিতি বিবেচনায় নিলে, বিশেষ করে কর্তৃত্ববাদী শেখ হাসিনার শাসনামলে তারেক রহমান প্রস্তাবিত 31 দফার ভিত্তি ও রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা যুগোপযোগী ও গণতান্ত্রিক সংস্করণ হিসেবে আমরা দেখতে পাই। যদিও সময়ের বিবর্তনে 2024-25 সালের বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট আগের তুলনায় অনেক বেশি জটিল।
দীর্ঘ সময়ের অপশাসন, দুর্নীতি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর অবক্ষয়ের ফলে দেশ এক জটিল সংকটে। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার প্রতিফলন ঘটাতে শহীদ জিয়ার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপি চেয়ারম্যান 31 দফা দিতে হাজির হয়েছেন রাষ্ট্র সংস্কারের রূপরেখা নিয়ে। 31 দফার প্রধান লক্ষ্য হল রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা এবং জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা। এর উল্লেখযোগ্য বৈপ্লবিক প্রস্তাবগুলো হলো ক্ষমতার ভারসাম্য, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনা, কোনো ব্যক্তি পরপর 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এমন বিধান কার্যকর করা। 2 সংসদীয় সংস্কার, বিশেষজ্ঞ ও বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে জাতীয় সংসদে একটি উচ্চকক্ষ প্রবর্তন এবং সংবিধানের বিতর্কিত 70 অনুচ্ছেদ সংশোধন। 3 সুশাসন ও বিচার বিভাগ, বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণ আলাদা করা, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনঃপ্রবর্তন করা এবং দুর্নীতি দমনে ন্যায়পাল নিয়োগ। 4 নির্বাচন ব্যবস্থা, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা স্থায়ী পুনঃপ্রবর্তন। 5 রেইনবো নেশন, ধর্ম বর্ণ নির্বিশেষে একটি সম্প্রীতিমূলক রাষ্ট্রসত্তা বা রেইনবো নেশন গড়ে তোলা, যেখানে প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত হবে। শহীদ জিয়ার 19 দফা এবং তারেক জিয়ার 31 দফার মধ্যে একটি গভীর আদর্শিক ধারাবাহিকতা রয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে সময়ের চ্যালেঞ্জ। প্রথম চ্যালেঞ্জ হলো রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস বিষয়টি রাষ্ট্র পরিচালনার নীতিতে গ্রহণ করার মধ্য দিয়ে বাংলাদেশে এক ধরনের ধর্মাশ্রয়ী বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা এনেছিলেন, তার সুযোগ নিয়েই পরবর্তীকালে বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি শক্তিশালী হয়ে ওঠে। বলা যায় ধর্মের রাজনৈতিক প্রভাব অনেক বেড়ে যায় এবং তা শেখ হাসিনার কর্তৃত্ববাদী আমলের সংকট কাজে লাগিয়ে বর্তমানে উগ্রবাদের উত্থানের ঝুঁকি তৈরি করেছে। এমন ঝুঁকি মোকাবেলায় দরকার একটি উদারনৈতিক, সাম্য, মানবিক মর্যাদার রাজনীতি। বিদ্বেষ বিভক্তির বাইরে এসে দলমত নির্বিশেষে জাতীয় সংহতি তৈরি করা। এই সংহতির কথা 19 দফায় থাকলেও বাস্তবের রাজনীতিতে প্রয়োগ করা চ্যালেঞ্জ। আরও চ্যালেঞ্জ হয়ে ওঠে যখন একটা বিশেষ ধর্ম বা জাতিগোষ্ঠীকে সংবিধানে প্রাধান্য দেওয়া হয়। এতে এক ধরনের বৈষম্য তৈরি হতে থাকে। রাজনৈতিক বৈষম্য সমাজ ও অর্থনীতিকেও বৈষম্যমূলক করে তোলে। বাংলাদেশে তাই ঘটেছে। আর আমরা তো জানি জুলাই ছাত্র অভ্যুত্থান ঘটেছিল সকল ধরনের বৈষম্যের বিরুদ্ধে। বৈষম্যহীন নীতি হলো জাতীয় সংহতির প্রথম শর্ত। সেই শর্ত পূরণ করা এই সময়ের 31 দফার জন্য বড় চ্যালেঞ্জ, বিশেষ করে উগ্রবাদের উত্থানের কালে যখন অর্থনীতি দুর্বল, সুশাসন দুর্বল, আর আছে মব সন্ত্রাস ও দুর্নীতির চ্যালেঞ্জ। যদিও 31 দফায় আমরা রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দেখতে পাচ্ছি, এটি বাস্তবায়ন করে স্বৈরতন্ত্র পথ রুদ্ধ করা এবং জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার করা হয়েছে, কিন্তু এজন্য সমন্বয়ধর্মী রাজনীতি তৈরি করা একটি বড় কাজ। ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সময়ের দাবি। তাই আগামীর বাংলাদেশে 19 দফা ও 31 দফার সমন্বিত বাস্তবায়নের রূপ কেমন হবে তা একটি কেন্দ্রীয় আগ্রহের বিষয়। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথে।